সব জল্পনা কল্পনার অবসান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য নেতাদের। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক, ঢাকা নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। ভারতকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। গ্যাস সংকট আর লোডশেডিংয়ে নাজেহাল মানুষ। গ্রামগঞ্জের পর ঢাকায়ও ফিরছে বিদ্যুৎ বিভ্রাট। পরিস্থিতি সামাল দিতে রাত 8টায় বন্ধ হলো দোকান, শপিং মল। এবং চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও। লালদিঘি শাখার ক্যাশ ইনচার্জ সহ 2 জন গ্রেফতার। টাকা সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তি। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির নেতারা জানান, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইসিতে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর। আর চিফ হুইপ জানান, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা তার উপরই আস্থা রাখলেন। জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের সুনাম কয়েক দশক ধরে। বর্ষিয়ানী নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের আদ্যপান্ত তুলে ধরছেন আহমেদ সালেহীন। এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার জেগে উঠেছে। সংগ্রাম, লড়াই আর অধিকারের প্রশ্নে অনড় অবস্থান কখনো বিচলিত করেছে, কখনো বন্দি দশা, আবার কখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। তবুও থামেনি পথ চলা, পিছু হটেননি গণতন্ত্র আর জনতার অধিকার আদায়। দীর্ঘ 4 দশকের বেশি সময়ে যে রাজনীতিক দেশের প্রশ্নে নিজেকে আপোষহীনভাবে উজাড় করেছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তর জনপদে ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান ফখরুল ইসলাম
শিক্ষকতা ছেড়ে বেছে নেন রাজনীতির বন্ধুর পথ। নিজেকে সঁপে দেন মানুষের ভাগ্য উন্নয়নে। ৮০-র দশকে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অদম্য প্রতিবাদী ফখরুল ৯০-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগ দেন বিএনপিতে। এরপর মূলধারার রাজনীতি তাকে নিয়ে গেছে গ্রাম ছাড়িয়ে জাতীয় রাজনীতির মঞ্চে। ৫ বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাজনীতির সবচেয়ে কঠিন সময় হাল ধরেছিলেন বিএনপির। ২০১১ সালে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার কাঁধে তুলে নেন তিনি। ২০১৬ সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব নেন পূর্ণ মহাসচিব হিসেবে। এর মাঝেই ফ্যাসিস্ট সরকারের একদলীয় শাসন আর একতরফা নির্বাচন রাজনীতির কঠিন সমীকরণে দাঁড় করায় বিএনপিকে। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিকভাবে আগলে রেখেছিলেন সর্বজন স্বীকৃত এই রাজনীতিক। নিজেও ১১ বার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার। তবুও জনতার ভালোবাসা ও রাজনীতিকদের শ্রদ্ধার পাত্র হয়ে বারবার যিনি ফিরে আসেন নেতৃত্বের পাদপ্রদীপে। দীর্ঘদিন নানা রোগে ভুগতে থাকা বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থা থেকে শেষ বিদায় পর্যন্ত দলীয় আনুগত্য মেনেই কাজ করে গেছেন মির্জা ফখরুল। দেশ ও দলের সংকটময় মুহূর্তে বুক চিতিয়ে সামনে থেকে প্রতিরোধ গড়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে। এখনো সময় আছে, এই ঘোষণার পরে পরে আপনি পদত্যাগ করুন। গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের স্বপ্নে বিভোর এই রাজনীতিবিদ ১৫.৫ বছরের স্বৈরাচার শাসনামলে শত নির্যাতনেও তৃণমূল থেকে সিনিয়র নেতাদের উদ্বুদ্ধ করে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। বার্তাই দিয়েছেন লড়াইয়ের। যখন সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করে, আমার ছেলেদেরকে হত্যা করে, সন্তানদেরকে, তখন রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনে কৌশলী পদক্ষেপ আর সাংগঠনিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সর্বজন গৃহীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬-এর ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি সরকার গঠন করলে এলজিআরডি মন্ত্রী হন তিনি। আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা তাতে করে দেখেছি যে আপনার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচারী ভূমিকা পালন করে ফ্যাসিবাদও ঠিকতে পারেনি। রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন বর্ষিয়ান এই রাজনীতিক। প্রজ্ঞা, অভিজ্ঞতায় ঋদ্ধ এই গুণীজন এবার দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব শিগগিরই বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হয়ে দেশকে নেতৃত্ব গুণে সমৃদ্ধ করার নতুন যাত্রায় সামিল হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ মনোনয়নপত্র জমা দেন। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে অলি আহমেদ জয়ী হতেন বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ গণভোটের রায়ে সংশোধন হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমির কারণেই রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও ১২ ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে, দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মনে করে ১১ দলীয় ঐক্য। ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। মনোনয়নপত্র জমাদান শেষে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ১৬ আগস্ট সকালে যাচাই বাছাইয়ে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি থাকবেন বলেও জানান তিনি। সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে
ওনাদের একজন কর্মকর্তা আসবেন ওনাদের সিগনেচারগুলো ভেরিফিকেশন করার জন্য। তফসিল অনুযায়ী 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার, 20 আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে মার্কিন বিনিয়োগ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কাশ্যপ। এদিকে বিনিয়োগ ইস্যুতে মার্কিন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। নির্বাচন পরবর্তীতে ইশতেহার অনুযায়ী ধসে পড়া অর্থনীতি পুনর্গঠনে নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করছে বর্তমান সরকার। দেশে বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জানতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBCর 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের একটি অংশের সঙ্গে বিনিয়োগ ইস্যুতে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে USBBC প্রেসিডেন্ট জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে অতীতের মতো মার্কিন বেসরকারি বিনিয়োগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। In the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034, we believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী ও স্থিতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা, শেভরন সহ 25টি মার্কিন প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানান মাহাদি আমিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা, তবে তা নির্ভর করছে অভ্যন্তরীণ ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর সময় ও দুই দেশের আলোচনার অগ্রগতির উপর। মন্ত্রণালয় সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি আরও বলেন, ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যে সুযোগ তৈরি হয়েছে, ভারতের উচিত তা কাজে লাগানো। গত 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর দিনই তিনি দিল্লিতে বৈঠক করেন নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঢাকা দিল্লির কূটনৈতিক তৎপরতায় নতুন করে আবারও আলোচনায় আসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সামনে এখন অভ্যন্তরীণ, সাংবিধানিক ও রাষ্ট্রীয় নানা ব্যস্ততা রয়েছে। ভারতে ব্রিক্স সম্মেলনের 1 মাসেরও বেশি সময় হাতে থাকায় সেখানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ঢাকা। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে, তো সেই জায়গাটা থেকে সরকার ও ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর পর্যায়ে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথাও বলছে সরকার। শামা ওবায়দ বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, আর এই সুযোগকে কূটনৈতিক বাস্তবতায় রূপ দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও দলের একক সমর্থিত প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজশাহী বিভাগের বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিটি ইউনিটকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে গণমাধ্যমে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানান, সংকট নিরসনে 40,000 কোটি টাকা বেশি দিয়ে জ্বালানি কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশকে আমাদেরকে দিতে হবে, আমরা কি পেলাম না পেলেন বিষয় না, কিন্তু আমাদের প্রত্যেকের ত্যাগ, যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অনেক নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করেছি, এখন দেশকে গঠন এবং পুনর্গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন হলে জেলা সেখানে মনিটরিং করবে, সেখানে যাতে একজন করে ক্যান্ডিডেট থাকে এবং সেই ক্যান্ডিডেটকে সবাই সমর্থন করতে হবে, সবাইকে তার জন্য কাজ করতে হবে। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব, সেবার মান নিয়ে প্রশ্ন, সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতই যেন অসুস্থ। এমনই এক ভঙ্গুর স্বাস্থ্যখাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর মধ্যেই দায়িত্ব নেওয়ার পার হয়েছে 6 মাস। এখন প্রশ্ন, এই সময় স্বাস্থ্য খাতে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকার? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া উদ্যোগের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞদের মতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি। শাহজাহান খানের ক্যামেরায় মনির হোসাইনের রিপোর্ট। একদিকে সংক্রামক রোগের বিস্তার ঠেকানো, অন্যদিকে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে স্বাস্থ্যসেবাকে গতিশীল করা, এমন নানা চ্যালেঞ্জ সামনে নিয়েই শুরু হয় সরকারের পথ চলা। এরই মধ্যে পেরিয়েছে 6 মাস। এই সময়ে সাফল্য ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা, চলছে সেই হিসেব নিকেশ। মন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাসপাতাল পরিদর্শন, অনিয়মে লাইসেন্স স্থগিত, চিকিৎসা সেবায় তদারকি বাড়ানো, সবকিছুর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে। দেরি হয় বিকজ ডাক্তারও তো কম, আপনার বহুত অবকাঠামো কম, কাজে রুগীর ভিড় লেগে যায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250 রুগী থেকে খাবার পায় 50 জন। এখন আপনি কিন্তু বলবে একটা রুগী আমার খাবার দেয় না। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি উপাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যমুখী একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাধারণ মানুষ তো এখনই সুবিধা অনেক পাচ্ছে, পাচ্ছে বলতে আগের চেয়ে বেটার পাচ্ছে। যেমন ডাক্তারদের উপস্থিতি, সকল নার্স উপস্থিত, এর চেয়ে বেশি 60 দিনে তো মাত্র 5.5 মাস হয়েছে আল্লাহর মতে। ওষুধের স্টোর রুম খুঁজে দেখি, এক্সপায়ার্ড মেডিসিন নাই যেটা ডাক্তার আমার রুগীদের দিবে। রুগীদের সাথে কথা বলেছি, দে আর হাইলি হ্যাপি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চোখে অবশ্য চিত্রটা এত আশাব্যঞ্জক নয়। তাদের মতে 6 মাস হয়তো বড় কোনো পরিবর্তন আনার জন্য যথেষ্ট সময় নয়, তবে এই সময়ে স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। সবচেয়ে বড় ঘাটতি, স্বাস্থ্য খাতকে কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। 6 মাসের নিরিখে যদিও সময় অনেক বেশি না, কিন্তু তারপরেও যে সূচনা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, একটা বড় প্রস্তুতি, সেইটা এখনও দৃশ্যমান নয়। এর জন্য যেমন ধরেন কিছু পলিসি ডেভেলপ করা দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে, যে আমাদের স্বাস্থ্যে আমরা কি চাই, আমরা 1 বছর পরে কি চাই, এই সরকার ক্ষমতা শেষ হবে 5 বছর পরে কি চাই, এরকম যদি আমরা একটা রোড ম্যাপ দেখতে পেতাম তাহলে, এবং সেই রোড ম্যাপটাকে ভাগ করে যে 6 মাসে আমরা এইটুকু করব, আমরা 1 বছরে এইটুকু করব, বা তারপরে এইটুকু করব। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল, নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা। বর্তমান সরকারের প্রথম 6 মাসে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা সেসব উদ্যোগ শুধু পরিকল্পনায় নয়, পরিকল্পনার গণ্ডি পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বাস্তবায়নের।
আর স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে শুধু রোগীদেরই নয়, চিকিৎসকদের উন্নতি ছাড়া সম্ভব নয় স্বাস্থ্য খাতের উন্নতি। তাই জোর দিতে হবে চিকিৎসকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার উপরও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গ্রাম থেকে শহর, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিনরাতে সমান তালে চলে লোডশেডিং। তীব্র গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় কারখানাও কমেছে উৎপাদন। সংকটময় পরিস্থিতি সামাল দিতে নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যে বন্ধ হয় বেশিরভাগ দোকানপাট। তবে বিভিন্ন মহলার চিত্র ভিন্ন। বিদ্যুতের অভাবে বন্ধ কারখানার কাজ, বেকার বসে আছেন শ্রমিক। জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। দেশের বিভিন্ন জেলা ও গ্রামেগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিন ও রাতে সমানতালে লোডশেডিং। মাঝে মধ্যে এসে ঘন্টা না পেরোতেই আবারও চলে যায় বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকেই চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। ২০ ঘন্টার ভেতরে মানে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিট আসে, দেখা যাচ্ছে চলে গেল, আর মানে দেখা যাচ্ছে আর খোঁজই নাই সারা রাতের মধ্যে। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 তারিখ আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। এই 9 মেগাওয়াটের মধ্যে আমরা পাইছি 6 মেগাওয়াট। বিদ্যুৎ না থাকায় কারখানায়ও কমেছে উৎপাদন। এই অবস্থায় অলস সময় কাটছে শ্রমিকদের। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না। আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে আবাদ হবে। রাত্রে একটু ঘুমাতে পারছি না, লেখাপড়া হচ্ছে না ছেলেপিলির। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানী ঢাকাতেও বেড়েছে লোডশেডিং। বিশেষ করে বুধবার রাতভর বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন বিভিন্ন এলাকার বাসিন্দা। তীব্র গরমের মধ্যেই রাজধানীর মিরপুর, উত্তরা, আজিমপুর, মোহাম্মদপুর সহ বেশিরভাগ এলাকায় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েন সব বয়সী মানুষ। বাচ্চাদের তো পড়াশোনার সমস্যা, কারেন্ট না থাকলে। এই কারেন্ট না থাকার জন্য পানির সমস্যা হচ্ছে। দেখা গেছে আমরা ঠিকমতো কাজকর্ম করতে পারতেছি না, ঘন্টা ঘন্টা কারেন্ট চলে যায়। এই গ্যাস, কারেন্ট এগুলো নিয়ে যে কি একটা ভোগান্তিতে আছি। সংকটময় পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান, শপিং মল বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। নির্দেশনা মেনে প্রথম দিন বন্ধ করা হয় রাজধানীর অধিকাংশ দোকান। তবে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা চাকরি করে, যারা সার্ভিস করে, তারা সকলেই সন্ধ্যার পরে আসে। এই 2 থেকে 3 ঘন্টার যে শর্ট টাইম, না তারা নিজেরা কিনতে পারে না বিজনেস করতে পারে দোকানদার। পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে বন্ধ হয়ে গেছে সিএনজি ফিলিং স্টেশন। বিপাকে যাত্রী, চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েক গুণ। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ক্ষোভ জানান চালকরা। 2-1টি পাম্পে গ্যাস পাওয়া গেলেও নেই পাম্পের স্বাভাবিক চাপ। লাইনে গ্যাস নাই বিধায় গ্যাস দিচ্ছে না। এখন আবার কতক্ষণ বসে থাকা লাগে বলার কোনো এটা বলতে পারতেছি না। সকালে সিরিয়াল দিলে রাত্রে গ্যাস পাওয়া যায়, রাত্রে সিরিয়াল দিলে সকালবেলা গ্যাস পাই। কাল 8টা থেকে গ্যাস সিরিয়াল দিছি, এখন যাওয়া পাম্পের ভিতর ঢুকলাম, এখন পুরো মিশিংই বন্ধ হয়ে গেছে, এখন গ্যাসই নাই। চাপ না থাকায় ও সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশনে বন্ধ সাইনবোর্ড টানিয়ে অলস সময় পার করছেন কর্মীরা। 35 দিন যাবত বন্ধ হয়ে পড়ে রয়েছে, ফিরে যাইতেছে, বলে দিতেছে গ্যাস নাই। ফ্যাসার থাকলে আপনার দেওয়া যাবে, এখন ফ্যাসার নাই, আমরা দিতে পারছি না। মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। এখন প্রশ্ন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের দীর্ঘমেয়াদী প্রস্তুতি কোথায়? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এমন খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে উদযাপন করছেন স্থানীয়রাও। বিভিন্ন এলাকায় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন জেলার কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব পেলে শুধু তার রাজনৈতিক জীবনের নয়, দেশবাসীর জন্য হবে গর্বের বিষয় মনে করেন তারা।
আমরা আনন্দে উচ্ছ্বসিত এবং উদ্বেলিত, আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত হয়েছি। স্যার একটি ভালো মানুষ, স্যারের জন্য আমরা অবশ্যই দোয়া করি। আমরা খুবই খুশি, আমরা ঠাকুরগাঁওবাসী আরও গর্বিত। আর আমাদের ঠাকুরগাঁওর উন্নয়নের কথা যদি বলেন তাইলে আগে যে উন্নয়ন হয়েছে, সাবেক যেটা উন্নয়ন হয়েছে, আরও সামনে আরও বেশি উন্নয়ন হবে। 15 আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের 53 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় ভাটারা থানার পুলিশ। ওই বাসা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের মোট 53 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ। সত্তর 80 জন লোক সমবেত হয়েছিল, যেখান থেকে আমরা 53 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং কিছু লোক তারা পালিয়ে গেছে। আমরা একজন মহিলাকে পেয়েছি, যুব লীগের নেত্রী, মহিলা লীগের নেত্রী, যুব মহিলা লীগের নেত্রী। বেসিক্যালি তার বাসাতে একটা প্রোগ্রামের নাম করে তারা এখানে সমবেত হয় গোপন কর্মকাণ্ড করার যে নাশকতা তৈরির যে পরিকল্পনাগুলো করছিল। এই বিষয়ে আমরা পরবর্তী যে কার্যক্রমগুলো মামলার রুজু করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রংপুরের রিকশার গ্যারেজ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গ্যারেজের ভেতর একটি লকারও ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, গ্যারেজের থাকা অর্থ লুট করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর আনসারির মোড় এলাকার এই গ্যারেজ থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তালা ভেঙে ভিতরে ঢুকতেই পাওয়া যায় গ্যারেজ মালিক আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ। স্বজনদের অভিযোগ, গ্যারেজে থাকা অর্থ লুট করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আব্দুর রহমানকে। হত্যার পর বিষয়টি আড়াল করতেই গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দেখি তালা মারা, কিন্তু ওই দিয়া ব্লাড দেখা যাইতেছে, ওই যে আপনার সাইডগুলো দিয়ে ফোটা ফোটা দেখা যাইতেছে। পরে আস্তে আস্তে মনে হয় লোক টোক আসে, ওটা তারপর ভাঙলো। ফালা রাখছে ওইখানে মারধর করিয়া। তো কে যে করছে এই কাহিনীটা আপনাদের কাছে একটা নজর, এটা যেন একটা কঠোর শাস্তি পাওয়া হয়, তাই সে যেন কঠোরতম শাস্তি পায়। আজকে যে সকালে আসি দেখি সব কিছু ভাঙ্গি চুরি সব নিয়ে গেছে, টাকা পাইছে, সোনা গানা আসলো উলেন সব নিয়ে গেছে। দাবি হচ্ছে আমাদের খুনিদের বের করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। পুলিশ বলছে, হত্যার কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সিআইডি ক্রাইম সিন টিম আসছে, আমরা সবাই তদন্ত করার চেষ্টা করতেছি, আশেপাশে সিসি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করতেছি। কারা কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে উদ্ঘাটিত করবো ইনশাল্লাহ। 2 বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নিজের গ্যারেজেই থাকতেন শাটরদহ আব্দুর রহমান। তার 4 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডারের ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের পাশের একটি ঝোপ থেকে অভিযুক্তের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামতটি উদ্ধার করা হয়। বুধবার সকালে সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালি 111 নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। হত্যাকাণ্ডের পর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। ওই দিন বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি বাসা থেকে বাবুল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পরে বাবুলের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাসার পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। আসামি বলছে যে আমি একটা ব্যাগে করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ব্যাগ সহ আমি ফিকে দিয়ে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে ওখানে ব্যাগটা ছিল পাশে, তার পাশে ইটা ছিল, চাকুটা পড়েছিল। লেবার নিয়ে এসে আমরা পুলিশ সহ এলাকার মানুষ উপস্থিতিতে আমরা সেখানে খোঁজাখুঁজি করে হত্যা যে ছুরিটি দিয়ে সংগঠিত করা হয়েছে সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
পুলিশ বলছে ওই বাসার গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তাহমিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে বাবুল। তাকে বাঁচাতে এগিয়ে এলে কুপিয়ে হত্যা করা হয় বাসার মালিক মোহাম্মদ আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে। পরে বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল। এদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মুরব্বী তো আর নাই, কমপক্ষে আত্মাটা শান্তি পাবে। আমরা চাই বিচারটা সুস্থভাবে হোক। এই ঘটনা যেন আর বিতালির ভিতরে আর ঘটনা না ঘটে। এটার পিছনে কি কারণ, কে আছে বা কারা আছেন, এটা একটু তদন্ত করে বের করা হোক। এরকম ঘটনা যাতে আর কারণ না ঘটে, দ্রুত বিচারের আওতায় তার শাস্তি চাই। উদ্ধার করা ছুরিসহ অন্যান্য আলামত পরীক্ষা করছে পুলিশ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সড়ক মহাসড়কে বাড়ছে মৃতের সংখ্যা। একদিনে ৮ জেলায় ১৫ জন নিহত হয়েছেন। কক্সবাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৪ জনের। এদিকে নেত্রকোনায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া মাগুরা, রাজবাড়ী, নওগাঁ ও গোপালগঞ্জ সহ ৬ জেলায় নিহত হয়েছেন ৭ জন। সড়ক মহাসড়ক যেন চলন্ত মরণফাঁদ। প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। আজও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল নম্বরবিহীন একটি লেগুনা। খুঁটাখালী নয়াপাড়া এলাকার বাইতুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় পুরো লেগুনা। আহত ৯ জনকে উদ্ধার করে দ্রুত পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। আমরা ৩ জন মৃত ব্যক্তি পেয়েছি, তাদেরকে আমরা মর্গে হস্তান্তর করা হয়েছে। তারপরে একজন রোগী, ওনাকে আমরা ভর্তি দেওয়া হয়েছে আমাদের সার্জারি ওয়ার্ডে। বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহে যাচ্ছিল একটি সারবাহী ট্রাক। পূর্বধলা উপজেলার নারিন্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ছাগলবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ২ জন নিহত হন। আহত ৩ জনকে হাসপাতাল নেয়ার পথে আরও 2 জন মারা যান। আমি লাশ পাইছি আর কি নিচে অনেকে পড়ে রয়েছে, পরে 4 জনটা সিএনজি তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই আমরা 2 জন আপনার মারা গেছে, একজন পুরুষ একজন মহিলা। 3 জন লোক নিয়ে ময়মনসিংহ হসপিটাল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিবন্ধী লোক মারা যাওয়ায় পরে জানতে পারে ওই গাড়ির 2 জন মারা যায়। ওরা এখানে ফেরত আসছে, একজন লোক আহত আছে, তাদের আমরা উদ্ধার করে আমাদের এমুলেন্সযোগে হাসপাতাল প্রেরণ করছি। এছাড়া মাগুরা, রাজবাড়ী, নওগাঁ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 1 জন করে নিহত হয়েছেন। তারিফ রহমান, সময় সংবাদ। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লাল দিঘি শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও। মামলার পর ক্যাশ ইনচার্জ সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও। এ ঘটনায় তোলপাড় চট্টগ্রাম জুড়ে। উদ্বেগ উৎকণ্ঠা লালদিঘির অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে। গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে টাকার গরমিল। পরে রেকর্ডপত্র ও নথি যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকা ঘাটতি পাওয়া যায়। পরে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। ব্যাংকের টাকা উদয় হয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। ব্যাংক হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান, যে চুরি করছে এবং যার কাছে টাকা রাখছে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এটা ইনস্ট্যান্ট রিকভারি করবে। মানুষের বিশ্বাস উঠে যাবে, টাকা ব্যাংকে জমাও রাখবে না মানুষের। যে অফিসার এটা করছে, ঘটনা করছে, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে নানা কৌশলে কামরুল আর তানভীর মিলে নানা সময়ে হাতিয়ে নেয় এই টাকা। মামলাটি তদন্তাধীন। সরানোর প্রক্রিয়াটা এক একজনের বক্তব্য একরকম, তবে আমরা এটা তদন্ত চলছে, তদন্তাধীন জিনিস। আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্টে এটা সুন্দরভাবে উপস্থাপন করব। এ ঘটনায় 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও একজনকে বদলি করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এখন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে সংশ্লিষ্ট 5 ব্যাংকের কার্যক্রম। সর্বশেষ গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকেও প্রশাসক সরিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকটি ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে।
বহুল আলোচিত 5 ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ফিরছে নতুন গতিতে। সবশেষ চেয়ারম্যান ও এমডি নিয়োগের পর 5 ব্যাংকের প্রশাসকদেরও বাংলাদেশ ব্যাংকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় এক্সিম ব্যাংক দিয়ে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে একীভূত 5 ব্যাংকেরই পূর্ণ নিয়ন্ত্রণ এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন, প্রশাসক নিয়োগের পর ইতিবাচক ধারায় ফিরেছে ব্যাংকগুলো। এই ব্যাংকটির মালিক এখন স্বয়ং রাষ্ট্রযন্ত্রের কাছে জনগণের আমানত সুরক্ষিত থাকবে, এইটুক আত্মবিশ্বাস যাতে জনগণের মাঝে থাকে। বর্তমানে আমানতকারীরা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন। ব্যাংকের পরিস্থিতি আরও উন্নতি হলে ধাপে ধাপে এই সীমা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের আস্থা ফেরাতে চিকিৎসার পাশাপাশি শিক্ষা ও পারিবারিক জরুরি প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। পরিবারের সদস্য যদি কেউ গুরুতর অসুস্থ হয়, কেউ যদি বিদেশে পড়ালেখার জন্য যেতে হয়, এই যে বিশেষ প্রয়োজনে যে আর্থিক সাহায্য দরকার সেটাও আমরা অবরিত করে দিলাম। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা বলেছি, এটা আস্তে আস্তে এটার সিলিং বাড়তে থাকবে। তবে সবচেয়ে বড় বাজেটের এই ব্যাংকের পর আর কোনো দুর্বল ব্যাংক অধিগ্রহণ নেবে না সরকার, এ বিষয়েও নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মশা নিধনে কীটনাশকের নামে সরবরাহ করা হয় কেরোসিন। টেন্ডার প্রক্রিয়া, কীটনাশক পরীক্ষা, অবৈধ লেনদেন সবকিছুই মিজান চক্রের নিয়ন্ত্রণে। ঢাকা দক্ষিণ সিটি মশা নিধনের কীটনাশক সরবরাহে একক আধিপত্য তার। এক যুগেরও বেশি সময় ধরে মশা নিধন বাণিজ্যের নামে অফিস পিয়ন থেকে গড়েছেন সম্পদের পাহাড়। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কমলে বিজনেস হবে কেমন? ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে 2টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95% ছিল ভেজাল। সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে, এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। পিয়ন, দারোয়ান, কেরানি, অ্যাকাউন্টস, ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক নেন সিটি কর্পোরেশনে, আপনাদের 5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম, মানে পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সাহেবের রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম। সেখান থেকে আমি ওইটার জিএম। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা আপনার কাছে রাখেন না ভাই? না, এটা সম্ভব না। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টেড হয়েছে এটা আমাদের জানা নাই। বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা। গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? হ্যাঁ, কি বলেন, এটা কোটি টাকার বিজনেস, সে টাকা অফার করবে না, না করে করবে। আমি মানুষ ছোট লিখেছি, এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খাইলেছি, আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র
2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ দূষণ এড়াতে শিল্প প্রতিষ্ঠানের মালিক সহ সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার নদী দূষণ রোধে মতবিনিময় সভায় তিনি বলেন, ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব করলে সহযোগিতা করা হবে। বুড়িগঙ্গা ও তুরাগ সহ ঢাকার চারপাশে অবস্থিত নদীর দূষণ নিয়ন্ত্রণে রাজধানীর আগারগাঁওয়ে শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। পরবর্তীতে কর্মপরিকল্পনায় যুক্ত হবে। শিল্প মালিক সংগঠনের নেতারা বলেন, নদী দূষণ রোধে শুধু ব্যবসায়ীদের দোষ না দিয়ে পরিবেশ অধিদপ্তরকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পানি আমার ঠিক আছে, অথচ আমি রিনিউয়াল পাইনি। এই ধরনের অনেক ভুক্তভোগী আমাদের কাছে আছে। পানি এনে আপনাদের পরিবেশ অধিদপ্তরের ল্যাবে আপনারা টেস্ট করলেন, আমাদের ল্যাবে যখন টেস্ট করি সব ঠিক পাচ্ছি, কিন্তু পরিবেশ অধিদপ্তরের ল্যাবের টেস্ট রেজাল্ট ঠিক না। সেটা আমরা সবাই বুঝি, কেন পরিবেশ অধিদপ্তরের টেস্ট রেজাল্ট ঠিক থাকে। পরিবেশ প্রতিমন্ত্রী জানান, নদী দূষণ রোধে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। নদী দূষণের উৎসগুলো আগে বন্ধ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী বুড়িগঙ্গা নদীকে টেমস নদীর আদলে তৈরি করা হবে। প্রধানমন্ত্রী নিজে এটা সমন্বয় করছে, মানে ওনার স্বপ্ন এটা যে বুড়িগঙ্গাকে উনি টেমস নদীর মতো দেখতে চান। ন্যাশনাল রেভিনিউতে বিজিএমএ সবাই একটা বড় কন্ট্রিবিউট করছেন। তো যারা সঠিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই শিল্পকে আরো প্রসারিত হওয়ার সুযোগ করে দিতে হবে পরিবেশ বান্ধবভাবে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে বর্জ্য জল শোধন কেন্দ্র, ইটিপি স্থাপনে জোর দেন পরিবেশ মন্ত্রী। প্রত্যেকটা ইটিপি যেন চালু থাকে যখন আপনার ফ্যাক্টরি চালু থাকে, আর যাদের ইটিপি নাই যদি আপনারা বলেন ইটিপি স্থাপন করার জন্য ভালো হয়, আর আমরা তো ইন্সপেকশন শুরু করব। সবাই সচেতন হলে শব্দ ও বায়ু দূষণ সহ সব ধরনের দূষণ থেকে পরিবেশকে বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেন মন্ত্রী। ভালো পরিবেশ সৃষ্টি করা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইট সংখ্যা 33টি বৃদ্ধি করে 84টি করা হবে। বৃহস্পতিবার দুদেশের মধ্যে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নতুন সমঝোতার আওতায় সপ্তাহে 21টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগও রাখা হয়েছে। পাশাপাশি পঞ্চম স্বাধীন ট্রাফিক অধিকার, কোড শেয়ারিং, কো টার্মিনালাইজেশন এবং উড়োজাহাজ লিজিংয়ের সুযোগ থাকছে। অর্থাৎ বাংলাদেশ ও সৌদি আরবের মনোনীত এয়ারলাইনগুলো প্রতি সপ্তাহে সর্বোচ্চ 84টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করতে পারবেন। ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন 3 বাংলাদেশির জানাজা হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জানাজায় অংশ নেন প্রবাসীরা। উপস্থিত ছিলেন রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, ইতালীয় প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা। রোম দূতাবাসের সহযোগিতায় 3 জনের মরদেহ শুক্রবার ঢাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। 26 জন ছুরিকাঘাতে রোমে নিজ বাসায় নিহত হন প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের 6 বছরের কন্যা। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদুলু এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, গত 14 জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা 50টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে এবং 2টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি দাবি করেছে ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায় তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব জল্পনা কল্পনার অবসান, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য নেতাদের। এবং প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা, নির্ভর করছে সময় ও আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। ভারতকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।